আরেকটা ম্যাথ বুঝে ফেললাম যে এরকম মিশ্রণ থেকে তথ্যগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আর এই অনেকের যদি মনে হয় ভাইয়া এই সমতাগুলা কিভাবে করব বা কিছু, তুমি ভাই সমতা এক দুইবার একটু দেখলে তোমার, আমার মনে হয় তোমার ইজিলি এইগুলো পেরে যাওয়ার কথা। যেমন এখানে যদি এই বড় সমতাটা একটু চিন্তা করো, ঠিক আছে, সিম্পলি আমরা যখন রিয়াকশন লিখবো জৈব যৌগ প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি লিখবো। লেখার পরে আমরা জাস্ট দেখে দেখে কার্বন দুইটা এপাশে দুই দিব, দেন অক্সিজেন ব্যালেন্স করব। ঠিক আছে, অক্সিজেন এই পাশে তোমার 7টা হয়ে গেছে, যার কারণে এখানে 7/2 দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, ওকে। তোমাদের কেউ কেউ চাইলে একটা ট্রিক্স লিখে নিতে পারো খাতায়। সেটা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বনের সমতা করার একটা তোমার সূত্র আছে। এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে হাইড্রোকার্বনের সমতা করার ব্যাপার। বলতে পারো ভাই এটা তো আরো কমপ্লেক্স মনে হচ্ছে। হ্যাঁ, এটা এটা কমপ্লেক্স মনে হচ্ছে, বাট যাতে সমতার অ্যালার্জি লাগে, ভুল হয়ে যায়। বা মনে করো ডিজেল দিয়ে অঙ্ক দিল, ডিজেল হচ্ছে C14H13, একটু বড় হয়ে যায় না তখন সমতা করা। বা পেট্রোল দিয়ে অঙ্ক দিল, পেট্রোল হচ্ছে C9H20, পেট্রোলের তোমার হচ্ছে মলিকুলার ফর্মুলা। সো এটা হচ্ছে আমার যে কোনো একটা হাইড্রোকার্বনের তোমার যে সমতা করা শর্টকাট আর কি। ঠিক আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু গুলো এখানে পুট করে দিবা, এগুলাই তোমার সমতার মধ্যে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, চলে আসো। এবার আরেকটা অঙ্ক দেখবো। এই 3 আর 4 নম্বর ম্যাথটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি বলা যায়। হ্যাঁ, একটু তোমার আসছেও খুব ভালো ভালো জায়গায়। এটা আসছে রুয়েটে আমার। আর এখন যেটা করাবো এটা আসছে হচ্ছে চুয়েটে। ঠিক আছে, ওকে, আচ্ছা, দেখো, দেখুন আমরা একটু দেখি। সেটা হচ্ছে একটা ধাতুর দুটা অক্সাইড আছে, তারা বলতেছে একটা ধাতুর দুইটা অক্সাইড। ধাতুর অক্সাইড থাকে না, সোডিয়াম অক্সাইড, কপার অক্সাইড, আয়রন অক্সাইড, এরকম আর কি অক্সাইড। অক্সাইডে যথাক্রমে 27.6% আর 30% অক্সিজেন আছে। অক্সাইডে 27.6% আর 30% কি আছে, অক্সিজেন আছে। ওকে, আচ্ছা, এখন যদি প্রথম অক্সাইডটার সংকেত M3O4 হয়, তবে দ্বিতীয় অক্সাইডটার সংকেত কি? খুবই সুন্দর প্রশ্ন, ইন্টেলেকচুয়াল প্রশ্ন, তাই না? আচ্ছা, পার্সেন্টেজ আকারে দেওয়া আছে। একটা ধাতুর অক্সাইড, দুইটা অক্সাইড আছে, যাতে অক্সিজেন আছে তোমার একটাতে, প্রথমটাতে 27.6%, দ্বিতীয়টাতে 30%। তাহলে আমরা একটা কাজ করি, তাহলে বলতে পারি যে দ্বিতীয়টাতে ধাতু আছে 70% আর প্রথমটাতে ধাতু আছে তোমার 72.4%। এটা তো বলা যায়, তাই না? ওকে, কিভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করলাম দেখো। একটা হিন্ট, যেহেতু পার্সেন্ট অক্সিজেন আছে, তাহলে আমরা এক কাজ করি, বের করি ধাতু কয় পার্সেন্ট আছে। ধাতু আছে 72.4%। ওকে, তো এখন আমরা ওই পার্সেন্টেজের ইস্যুতেই এভাবে লিখতেছি যে মনে করো এটাকে আমি যদি গ্রাম বলে চিন্তা করি, মানে আমার কাছে তো আর কোনো হিন্টস নেই, আমরা এটাকে যদি একটু গ্রাম বলে বলে কথা বলি যে আহ ধরে নিলাম 27.6 গ্রাম অক্সিজেন যুক্ত হয়েছে 72.4 গ্রাম ধাতুর সাথে। বলতে ভাই আপনি পার্সেন্ট থেকে গ্রাম কেন লিখতেছেন? আমার কাছে তো আর কোনো উপায় নাই। আমার তো অ্যাটলিস্ট ধাতুটাকে চেনা দরকার সংকেত বের করার জন্য, তাই না? মানে ধাতুটা যদি চিনতে হয় তাহলে গ্রাম বা ডব্লিউ জানা লাগবে। আর ডব্লিউ না জানার আগ পর্যন্ত আমি কিন্তু কিছুই করতে পারবো না। ঠিক আছে, সো অথেন্টিকের জন্য তাহলে কি হবে, মানে এটা এমন একটা অক্সাইড যেখানে 27.6 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 72.4 গ্রাম ধাতুর সাথে। তাহলে এটা কেমন অক্সাইড হইতো যদি না আমার 64 গ্রাম অক্সিজেন যুক্ত হইতো তোমার কত গ্রাম ধাতুর সাথে? বলতে ভাই 64 গ্রাম কেন বললেন? ওই যে একটা হিন্টস আছে তো, তারাই তো বলছে প্রথমটার সংকেত M3O4। ঠিক আছে, তা আমি ধরে নিচ্ছি যদি 27.6 গ্রামের জন্য হয় আমার 72.4 গ্রাম ধাতু, তাহলে ওরা তো 3:4 রেশিওতে বন্ধন করছে না, 3:4 রেশিওতে যুক্ত হয়েছে। সো আমি অক্সিজেন 1 পোর্শনের জন্য হয় 16, সো 4 পোর্শন অক্সিজেন মানে 4 মোল অক্সিজেনের জন্য হয় 64। সো 64 গ্রামের জন্য আসলে কত গ্রাম মানে মেটাল ওর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে, ওইটা আমরা বের করলাম ইনডাইরেক্টলি। সো আমরা দেখলাম 167.88 গ্রাম মেটাল। আবার M3O4 এখান থেকে একটা হিন্টস পাওয়া যায়, মেটালের মোল সংখ্যা হচ্ছে 3। মেটালের মোল সংখ্যাটা কত? 3। আচ্ছা, কারণ তাহলে মেটালের মোল সংখ্যা যদি 3 হয়, মেটালের গ্রামটা বের করলাম 167, তাহলে আমরা জানি N = W/M, আণবিক ভর।
তাহলে আণবিক ভর পারমাণবিক বা আণবিক ভর সমান সমান, পারমাণবিক ভর সমান সমান কি হবে, গ্রামে প্রকাশিত ভর বাই মোল সংখ্যা। সো গ্রামে প্রকাশিত ভর হচ্ছে আমার 167 আর মোল সংখ্যা 3, তাহলে আমার কত আসে 56। 56 কার রে ভাই, আয়রনের। আমি শিওর হয়ে নিলাম আমার ধাতুটা আয়রন। লিস্ট আমি বুঝতে তো পারলাম ধাতুটা এম এর জায়গায় কি হবে, আমার ধাতুটা হচ্ছে আয়রন। ঠিক আছে, আয়রন যখন বের হয়ে গেছে আমার জন্য এখন জিনিসটা অনেকটা ইজিয়ার। কেমন, দ্বিতীয় অক্সাইডটার জন্য মেটাল ইস টু অক্সাইডের রেশিও সমান কত, মেটাল 70% আর অক্সিজেন 30%। পার্সেন্টটাকে আমরা গ্রাম ধরে ডিরেক্ট মোল সংখ্যা বের করে ফেলি, মনে করো পার্সেন্টটাই আমাদের গ্রাম। তাহলে আমি 70 কে ভাগ দিব কি দিয়ে, 56 দিয়ে। কেন 56 দিয়ে বের করলাম, কারণ আমি তো জানি আমার ধাতুটা এখন আয়রন। আর 30 কে ভাগ দিলাম হচ্ছে তোমার 16 দিয়ে। কেন 16 দিয়ে ভাগ করলাম, কারণ 30% বা 30 গ্রাম কার জন্য, অক্সিজেনের জন্য। সো আমরা এখান থেকে যে রেশিওটা পাই, এটা রেশিওটা আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 2:3। 2:3 মানে আমার আয়রন 2টা আর অক্সিজেন 3টা। সো দ্বিতীয় অক্সাইডটা Fe2O3, প্রথম অক্সাইডটা Fe3O4, তোমাকে বলছে দ্বিতীয় অক্সাইডটার সংকেত কি, Fe2O3। Fe2O3 এটা হচ্ছে তোমার দ্বিতীয় অক্সাইডটার সংকেত। আবার বলি কথাগুলা, ঠিক আছে, আবারও বলতেছি ভাইয়া, আমার কাছে কোনো হিন্টস ছিল না, জাস্ট ছিল পার্সেন্টেজ। পার্সেন্টেজের হিন্টস দেখে বোঝা যাচ্ছে 27.6% যদি একটা ধাতুর অক্সাইডে অক্সিজেন থাকে, তাহলে মেটাল আছে 72.4%। মেটালটার 3:4 রেশিওতে বন্ড করছে। তাহলে আমরা এভাবে বলতে চাইতেছি যে 27 গ্রাম যদি হয় অক্সিজেন, তখন মেটাল লাগে আমার 72 গ্রাম, মানে 27%, 72% এমনি মনে করো। তাহলে যদি 64 গ্রাম আমার অক্সিজেন দরকার লাগে যখন, তখন মেটাল আসলে কতটুকু বাইন্ড হয়েছে, 167 গ্রাম। এখন মেটালের আণবিক ভর পারমাণবিক ভর বের করার জন্য 167 ডিভাইড বাই 3, 3 হচ্ছে মেটালের মোল, যেটা প্রশ্নে দেওয়া আছে। এটা সমান সমান 56, তার মানে মেটালটা আয়রন। সো ইন দ্য সেকেন্ড কেস 30% অক্সিজেন আছে, তাহলে মেটাল ইস টু অক্সিজেনের রেশিওটা কত, 70:30। এই রেশিওটাকেই যদি আমরা, যেহেতু আমার কাছে আর কোনো গ্রাম দেওয়া না, আমার কোনো উপায় নাই, 100 এর রেসপেক্টে আর কি মাপতেছি আর কি। তো এই 70 কে আমরা 56 দিয়ে ভাগ করলে বের হবে মেটালের মোল সংখ্যা, 30 কে 16 দিয়ে ভাগ করলে বের হবে অক্সিজেনের মোল সংখ্যা। অ্যাপ্রোচটা হচ্ছে 2:3। সো আমার আনসারটা হচ্ছে আয়রন 2O3, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড। ওকে, এটা ছিল আমাদের তোমার অক্সাইড, অজানা অক্সাইড বের করে ফেলছি একটা অক্সাইড থেকে। ঠিক আছে, আমরা অনেক ধাঁচের ম্যাথ করলাম তাই না, শতকরা সংযুক্তির। ওকে, দেখি তো কারো কোনো প্রশ্ন আছে কিনা। একটা প্রশ্ন আসছে, ফেরাস ও ফেরিক অক্সাইড, হ্যাঁ এক ফেরাস, নওশাদের কথা ঠিক আছে। Fe3O4 হচ্ছে ফেরাসোফেরিক, Fe3O4 হচ্ছে ফেরাসোফেরিক, হ্যাঁ, আর Fe2 অক্সাইড O3 হচ্ছে ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইড। ঠিক আছে, ওকে। এবার চলো দেখি, এবার আমরা আসবো হচ্ছে আমাদের আজকের আমাদের আরেকটা ক্যাটাগরি যেগুলো এমসিকিউর জন্য লাগে, মোল সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা রিলেটেড ম্যাথ। মোল সংখ্যা আর অ্যাভোগাড্রো সংখ্যা রিলেটেড ম্যাথ। তোমাদের মনে আছে যে কত ভাবে মোল সংখ্যার অ্যাপ্রোচটা আসে আসলে, যে কত রকম ভাবে কত সিস্টেম থেকে আমরা মোল সংখ্যা গণনা করি, এটা আমি তড়িৎ রসায়ন চ্যাপ্টারে তোমাদের একবার দেখাইছিলাম। সেটা ছিল কি, W/M বলতে পারি মোল সংখ্যাকে, হ্যাঁ, V/22.4, 24.789, কখনো লিখতে পারি অ্যাভোগাড্রোর আকারে, কখনো মোলারিটির আকারে, কখনো আদর্শ গ্যাস সমীকরণের আকারে। সো মোল সংখ্যাকে অনেক আকারে লেখা যায়, তোমাদের এর আগে বলছিলাম। আমি আজকে তোমাদেরকে ওই বাচ্চাদের টাইপের ম্যাথ গুলা বলবো না, যে ভাই একদম সিম্পল অঙ্ক তোমার বলবো না যে 11 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে কতটি অণু কার্বন ডাই অক্সাইড, এসব ফালতু ম্যাথের কথা আমি আজকে বলবো না তোমাকে। আমি একটু ভালো ধাঁচের ম্যাথ নিয়ে বলবো, কারণ বলছে এগুলো এগুলো পারে না এমন বলা পাইনি, এগুলো সবাই পারে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে 6.02টা, তাহলে 11 গ্রাম মানে কয়টা, 6.02, 4/1 এই তো ব্যাপারটা। আচ্ছা, সো এগুলো এগুলো হচ্ছে কি, এগুলো কোনো অঙ্ক না, এগুলো ক্লাস 9-10 পার করে আসছো, হ্যাঁ, এগুলো কিছু না। আচ্ছা, তো আমরা একটু একটু মানে সহজ ক্যালকুলেশনের অঙ্ক, কিন্তু প্রশ্নের তোমার স্টাইলটা সুন্দর, এই ধরনের অঙ্ক করব। যেমন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত গোলাকৃতি 1 ফোঁটা পানি, গোলাকৃতি 1 ফোঁটা পানি, এই পানিতে কতগুলো হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু আছে। ঠিক আছে, এটা হচ্ছে ছোট্ট একটা তোমার ছোট্ট পানির একটা অণু পড়ে আছে একটা টেবিলের উপরে, ঠিক আছে, একদম, ঠিক আছে, বা স্ফেরিক্যাল শেপের একটা পানির অণু পড়ে রয়েছে। ওকে, বলতেছে এই যে পানির অণুটা পড়ে রয়েছে, এটার ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিলিমিটার। কেমনে কেমনে তারা মাপছে,
মেপে বলতেছে এইটার মধ্যে কয়টা হাইড্রোজেন আর অক্সিজেন আছে, পরমাণু হিসেবে কয়টা আছে। সো আমরা যে কাজটা করতে পারি, যেহেতু গোলাকৃতি আবার ব্যাসার্ধ দেওয়া, আমরা আয়তন বের করে নিতে পারি। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আচ্ছা, সো পাই আর কিউব, আমরা ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে, আমরা এখান থেকে ওই আয়তনটা বের করে নিলাম। ওরা মিলিমিটারে দিছিল, আমরা এটাকে সেন্টিমিটারে নিছি, 0.1 সেন্টিমিটার, এন্ড এটা সেন্টিমিটার কিউবে নিয়ে গেছি। কেন সেন্টিমিটার কিউবে নিছি এখনই বুঝতে পারবা। কারণ আমরা পানির ফোঁটাটার আয়তন পাইলাম, বাট আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে পানির ফোঁটার ভর দিয়ে, তাই না? তাহলে ভর সমান সমান কি, ঘনত্ব গুণন আয়তন। আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। ওই যে এককটা আমার পার সেন্টিমিটার কিউব, এই স্ট্যান্ডার্ডটাতে নেওয়ার জন্য, ঠিক আছে, এই স্ট্যান্ডার্ডটাতে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়েছে যে আমি মিলিমিটারকে আর রাখি নাই, আমি এটা সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি, ঠিক আছে। তাহলে পানির ভরটা কত দাঁড়ায়, ওই 1 দিয়ে গুণ করলে আর কি থাকবে, যা সেন্টিমিটার কিউব পার সেন্টিমিটার কিউব কাটা থাকে 0.00419 গ্রাম। এখন তোমাদের জন্য ম্যাথটা বা এটা ইজি হয়ে গেল এখন তোমাদের জন্য। সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি যে 18 গ্রাম পানি যদি কেউ বলে, তার মানে হচ্ছে 18 গ্রাম পানি মানে 1 মোল পানি, আর 1 মোল পানিতে আছে অ্যাভোগাড্রো নাম্বার, অর্থাৎ 6.02 × 10⁻³ পানির অণু। তাহলে আমাদেরকে বের করতে বলছে এত গ্রামের জন্য এত গ্রামের জন্য কয়টা পানির অণু, ঠিক আছে। সিম্পল ম্যাথ, ম্যাথ সিম্পল বাট স্টাইলটা সুন্দর ছিল ম্যাথের, ঠিক আছে। এটা কিন্তু রিটেনের স্টাইল হয়ে যায়, এগুলো আমাদের ভর্তি পরীক্ষার 5 মার্কের 7 মার্কের 3 মার্কের রিটেনে দিয়ে দেয় ছোট ছোট করে, কখনো কোনো 10 মার্কের রিটেনে এগুলো দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা আমরা দেখবো, এখন অঙ্কটা শেষ হয়নি, আমাদেরকে পানির অণু চাই নাই, আমাদের কাছে চাইছে কতগুলো হাইড্রোজেন আর কতগুলো অক্সিজেন আছে। এখন পানির অণু যদি একটা আমরা দিকে তাকাই, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু থাকে দ্বিগুণ পরিমাণ, 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণু থাকে 2 মোল, আর অক্সিজেন পরমাণু থাকে 1 মোল, ঠিক আছে। ওকে, 1 মোল থাকে অক্সিজেন পরমাণু। সো আমার পানির অণু সংখ্যা যদি এতগুলো হয়, হাইড্রোজেন হবে তার দ্বিগুণ, আর অক্সিজেন হবে অ্যাজ ইট ইজ, আনসার হয়ে গেল, ঠিক আছে। সো আবারও বলতেছি, আমাকে বলছে একটা গোলাকৃতি পানির অণু 1 মিলিমিটার ব্যাসার্ধযুক্ত, এই গোলাকৃতি পানির অণুতে, 1 ফোঁটা পানির অণুতে কতগুলো হাইড্রোজেন আর অক্সিজেন থাকে। মানে 1 ফোঁটা পানি আসলে কত আয়তন পানি, এটাকে বের করছি। ওই কত আয়তন পানি মানে আমার কতটুক ভর, এটা বের করছি। 18 গ্রামে কত, ওই ভরে কত, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, এরপরে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনে 0.335% আয়রন আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা একটু হোল্ড করো। না না ভাই, আব্বা আসবে মনে হয়, বুঝছেন, নিচ থেকে আব্বা আসবে। ওকে, হিমোগ্লোবিনে 0.335% আয়রন আছে। ওকে, এখন তার আয়রনের পারমাণবিক ভর লেখছে, আয়রনের পারমাণবিক ভর 56। ওকে, এটা ম্যাটার না, এটা আমরা জানি। ওকে, এখন হিমোগ্লোবিনের আণবিক ওজনটা দেওয়া আছে হচ্ছে 1.67 × 10⁻⁴, ঠিক আছে। ওকে, 1.67 × 10⁻⁴, ঠিক আছে। ও ও আরেকটা মজার কথা বলি, আমাদের ফুয়াদ সাহেব কি করছে জানো, তোমাদের সবার প্রিয় বন্ধু ফুয়াদ করছে কি, ওই দিন আমি কিসের জানি ওজন বের করতে বলছিলাম, ও ভর বের করে 9.8 দিয়ে গুণ দিয়ে দিছে, ঠিক আছে। ওইটা হচ্ছে আমরা 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার দিয়ে গুণ করে দিছে। আসলে ওই কেমিস্ট্রিতে আমরা ভর ওজন আলাদা কিছু বলি না, সবই ভর, ঠিক আছে। ওজন বললেও ভর, ভর বললেও ভর, কেমিস্ট্রিতে ওজন বলে কিছু থাকে না, ঠিক আছে। কেমিস্ট্রিতে যা ক্যালকুলেশন হয় সব ভরে। সো ফুয়াদ সাহেব, আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন ভবিষ্যতে, ঠিক আছে। ওকে, এই জন্য আমি আণবিক ওজন দেখে ভয় পেয়ে গেছি যে ও আবার 9.8 দিয়ে ভাগ করে নেবে এটা ভর বের করার সময়। ওকে, আচ্ছা, আবার বলবে যে চাঁদে তাহলে হিমোগ্লোবিনের ওজন কত হবে, এই ধরনের প্রশ্ন চলে আসবে, তাই না। ওকে, আচ্ছা দেখো, সেটা হচ্ছে হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে, হিমোগ্লোবিনের ভরটা হচ্ছে এতটুক, 1.67 × 10⁻⁴। প্রশ্ন করছে হিমোগ্লোবিনের একটি অণুতে আয়রন পরমাণুর সংখ্যা কত। আয়রন পরমাণুর সংখ্যা কত প্রশ্নটা করছে, তবে হিন্টস দিছে শুধুমাত্র আয়রনের, এইটাই হচ্ছে আমার হিন্টস, যে এত পার্সেন্ট আয়রন থাকে। পার্সেন্টেজ কিন্তু অনেক বড় একটা হিন্টস সবসময় ভাইয়া, পার্সেন্টেজ মানে 100 গ্রামে অতটুকু আছে, তাই না। সো 100 গ্রাম হিমোগ্লোবিনে তোমার আয়রন আছে 0.335 গ্রাম। 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে 0.335 গ্রাম। ওকে, সো পুরো একটা একদম হিমোগ্লোবিনের তোমার একটা বড় অণুতে
অর্থাৎ 1.67 বা 1 মোল হিমোগ্লোবিন যেটা আমরা বলি, 1.67 ইন্টু 10⁴ গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে 55.945 গ্রাম। 55.945 ইজ ভেরি ক্লোজ টু 56, তাই না? সো আমরা মোল সংখ্যা বের করতে পারবো এখান থেকে। তুমি এখন জানতে পারতেছো যে হিমোগ্লোবিনের আণবিক ভর অর্থাৎ আমরা এখন তুমি বুঝতে পারতেছো 1 মোল হিমোগ্লোবিনে তার মানে আয়রন আছে হচ্ছে 55.945 গ্রাম। এটাই তো আমাদের বের হলো আলটিমেটলি। আচ্ছা, এখন এটা তো তোমার গ্রাম বের হলো, চলো মোল সংখ্যা বের করি। মোল সংখ্যা সমান হবে উপরে 55.9 ডিভাইড বাই 56, অর্থাৎ কোয়াইট ক্লোজ টু 1 মোল। সো উই ক্যান রাইট, বা আমরা বলতে পারি 1 মোল হিমোগ্লোবিনে এইচবি তে আসলে আয়রন থাকে 1 মোল। 1 মোল হিমোগ্লোবিনে আয়রন থাকে কয়টা? 1 মোল। তোমাকে বলছি হিমোগ্লোবিনের একটি অণুতে। সো একটা হিমোগ্লোবিন অণুতে আয়রন থাকে কয়টা? একটা আয়রন থাকে। একটা হিমোগ্লোবিনে একটা আয়রন থাকে। 1 মোল হিমোগ্লোবিনে 1 মোল আয়রন থাকে। ঠিক আছে? সো সুন্দর একটা ম্যাথ, এটাও তোমরা পারবা আশা রাখি। এটা এমসিকিউ তে আসে আর এটা রিটেনে আসছে ইতিপূর্বে। এই অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসে রিটেনে আগেরটা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের অনেকটা ভিআইপি অঙ্ক, এতবার আসছে, এটা ভিআইপি অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, যেমন তুমি যদি লেখো যে প্রশ্নটা হচ্ছে পেন্সিল দিয়ে তোমার 500 বার 500 বার ইঞ্জিনিয়ারিং শব্দটা লিখতে। একটা পেন্সিল, গ্রাফাইটের একটা পেন্সিল দিয়ে 500 বার তুমি লিখবা খাতার মধ্যে ইঞ্জিনিয়ারিং, এটা লিখতে 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ব্যবহৃত হয়। কতটুকু গ্রাফাইট ব্যবহৃত হয়? মাত্র 55.6 মিলিগ্রাম। একবার ইঞ্জিনিয়ারিং লিখতে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হইতেছে? সুন্দর প্রশ্ন। কত টি বলছে, এই কথাগুলো খেয়াল রাখবা, কত গ্রাম না কিন্তু, কত টি, মানে অ্যাভোগাড্রোতে যেতে হবে। ঠিক আছে? 500 বার লিখতে ব্যবহৃত হয় কত? 55.6 মিলিগ্রাম। তোমাকে বলছে একবারের জন্য কতটুক লাগবে। আচ্ছা, তো মিলিগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে মিলিগ্রামকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে গ্রামে। ওকে। 500 বারের জন্য লাগে 55.6 ইন্টু 10⁻³ একবার লিখতে লাগে এত গ্রাম। ওকে, তো তোমরা জানো যে মোল সংখ্যার সূত্রগুলোকে আমরা কেমনে কাজ করি। মোল সংখ্যা n সমান W/m, আবার W/m যে কথা x/6.02 ইন্টু 10⁻23 একই কথা। কই কিসের রেসপেক্টে একই কথা? নাম্বার অফ মোলস এর রেসপেক্টে একই কথা। তোমাকে যেহেতু অ্যাভোগাড্রো নাম্বারে যেতে বলছে, W/m সমান লেখো x/6.02। W এর মান জানো, m জানো। কার m? গ্রাফাইটের ভর কত? গ্রাফাইট মানে কি? কার্বন। কার্বনের পারমাণবিক ভর কত? 12। x বের হয়ে যাবে এতটা। একবার ইঞ্জিনিয়ারিং লিখতে তোমার এরকম লাগবে। ঠিক আছে? এই পরিমাণ কার্বন লাগবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিছি, এই রিলেটেড হোমওয়ার্ক দিছি, এই মানে মোল সংখ্যা আর অ্যাভোগাড্রো রিলেটেড। খুব সুন্দর সুন্দর প্রশ্ন। যেমন এখানে একটা প্রশ্ন আমি দিছি, 200 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে 10⁻21টা কার্বন ডাই অক্সাইড অণু সরায় ফেলছো। সরায় ফেললে কতটা কার্বন ডাই অক্সাইড অণু অবশিষ্ট থেকে যাবে? ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো করবা কিন্তু, অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়। আচ্ছা, আরেকটা সুন্দর ম্যাথ দেখো। পৃথিবীর প্রতিটা মানুষকে তুমি 100টা করে চিনি দিছো, গনে গনে 100টা চিনির অণু দিছো, গুনছো তুমি বসে বসে। পৃথিবীর সব মানুষকে দিতে, হ্যাঁ, তোমার কি পরিমাণ চিনি লাগবে? ঠিক আছে? তুমি ধরে নিছো পৃথিবীর জনসংখ্যা, তোমাকে বলে দিচ্ছে ধরে নাও পৃথিবীর জনসংখ্যা 3 ইন্টু 10⁻10, মানে তোমার 300 বিলিয়ন ধরে সরি 3 বিলিয়ন ধরে নিছে আর কি পৃথিবীর জনসংখ্যা। ঠিক আছে? তাহলে পৃথিবীর প্রতিটি মানুষকে যদি 100টা করে চিনি দাও, কয়টা চিনি দিতে পারবা তুমি পৃথিবীর সব মানুষকে? ঠিক আছে? কি পরিমাণ চিনি লাগবে? ওকে, আরেকটা অঙ্ক দিচ্ছি আমি। 4.9 ইন্টু 10⁻³ মিলিগ্রাম ওজনের 1 ফোঁটা সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড অণুটাতে ইলেকট্রন কয়টা আছে টোটাল? ঠিক আছে? ওকে, তাহলে একই সব ভাই, মোল সংখ্যার কাহিনী ভাইয়া, ওই একটাই সূত্র, n = W/m = x/6.02 × 10⁻23, সূত্র একটাই। ওকে, লাস্ট একটা অঙ্ক দিছি, যেটা হচ্ছে 0.50 ক্যারেটের একটা হীরার আংটি। এই হীরার আংটিতে কতটা কার্বন পরমাণু আছে? ঠিক আছে? যেমন 1 ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম, এটা বলা আছে। এই চারটা ম্যাথের চারটাই খুবই ইম্পর্টেন্ট, সবগুলাই করবা। ওকে, চলো এবার আমরা চলে যাই হচ্ছে সমীকরণ বিষয়ক গণনা। আমরা সমীকরণ বিষয়ক গণনা, এই গণনাটা একমাত্র গণনা যেটা পুরোপুরি মানে বলবো যে কি বলবো যে আমাদের বাংলাদেশে এটার স্টুপিড টাইপের কোশ্চেন হয় এখান থেকে ভর্তি পরীক্ষা। কেন স্টুপিড বলতেছি? তারা ধরেই নেয় স্টুডেন্টটা বিক্রিয়াটা মুখস্থ পারে। এর থেকে বাজে ধরে নেওয়ার মতো ব্যাপার হইতে পারে না। মানে
সমীকরণ বিষয়ক গণনাতে তুমি যদি রাসায়নিক সমীকরণটা লিখতে পারো তাহলে অঙ্ক মিলবে, না অঙ্ক মিলবে না। ওই যে মনে আছে জারণ বিজারণের অঙ্ক করার সময় আমি একটা কথা বলছিলাম, তুমি যদি সমতা পারো তুমি অঙ্ক পারবা। তাও তো জারণ বিজারণের সমতার কিছু তো লজিক আছে, অ্যাটলিস্ট প্রথম লাইনটা মনে রাখার পর যে কার থেকে কি তৈরি হবে এটা মনে রাখলেও বাকিগুলো ইজিলি তোমার ইলেকট্রন এন্ড প্রোটন এন্ড অক্সিজেন ব্যালেন্স করে করে একটা লজিক খাটানো যায়, তাই না? কিন্তু একটা ইউনানিমাস সমীকরণ যেটার কোনো ভিত্তি নাই, কার সাথে কার বিক্রিয়া হলে, যেমন কপার একটা ধাতু, ও নাইট্রিক অ্যাসিডের সাথে 300 ডিগ্রিতে এক বিক্রিয়া করে, 800 ডিগ্রিতে এক বিক্রিয়া করে, 1200 ডিগ্রিতে আরেক বিক্রিয়া করে। এখন বইতে তো হাজার হাজার বিক্রিয়া লেখা আছে বিভিন্ন তাপমাত্রায়, একটা স্টুডেন্ট কয়টা মুখস্থ করবে আসলে? হিসাবটা ইজি না, যে একটা স্টুডেন্ট আসলে কয়টা মুখস্থ করবে, তাই না? সো এখানে তুমি যদি বিক্রিয়া পারো তো তুমি অঙ্ক পারবা, বিক্রিয়া না পারলে অঙ্ক পারবা না। ওকে, সো চিন্তার কিছু নেই, আমি অ্যাটলিস্ট কয়েকটা স্যাম্পল দেখাই। তোমাদের এগুলা এইচএসসি তোমার এমসিকিউ তে আসে, ছোট ছোট গুলো আসে এমসিকিউ তে, আর ভর্তি পরীক্ষা রিটেনে আসে একটু যেগুলা বড় সাইজের বা আননোন টাইপের যেগুলো আর কি সেগুলা। ঠিক আছে, এটাই আর কি। ওকে, ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, তো একটা প্রশ্ন দেখো। ও আমি যদিও তোমাদেরকে আমি কিছুটা কাজ সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে আমাদের তোমার এইখানে দেখবো আমি একটা পেজ তোমাদের দিয়ে দিছি, এখানে 26টা রিয়াকশন আছে। আহ যত বছর ধরে পড়াচ্ছি এই 26 রিয়াকশনের বাইরে আসে নাই। ঠিক আছে, এর মধ্যে সে কি সবসময় এটা এটা একটা বইতেই দেওয়া, একটা গাইড বইতে সুন্দর করে তারা দিয়ে দিছে। সো এই 26 রিয়াকশনের বাইরে আমি আসতে দেখিনি আর কি এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে। তো তুমি এগুলা এখন তো আর পড়া লাগবে না, যেদিন তোমার বুয়েট কুয়েট চুয়েট টুয়েটের ভর্তি পরীক্ষা থাকবে এর আগের দিন এগুলো লেখা যাবে একবার করে, যদি যদি মনে থাকে, মনে থাকলে থাকলো, নাইলে নাই। ঠিক আছে, প্যারা নেওয়ার চিন্তা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো কয়েকটা স্যাম্পল আমরা দেখি। স্টিম থেকে 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে ন্যূনতম কি পরিমাণ আয়রন প্রয়োজন? স্টিম থেকে 20 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে ন্যূনতম কি পরিমাণ আয়রন প্রয়োজন? আচ্ছা, এখন স্টিম মানে হচ্ছে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের সাথে আয়রনের বিক্রিয়াটা আসলে কেমন এটা তোমার আগে থেকে জানা থাকতে হবে। জলীয় বাষ্পের সাথে আয়রন যখন বিক্রিয়া করে তখন মরিচা তৈরি করে। আজকে যেমন ওই যে মাসফিক বললো, তেমনি মরিচার সংকেত হচ্ছে ফেরাসোফেরিক অক্সাইড। তাহলে আয়রন স্টিমের সাথে বিক্রিয়া করে আয়রন ফেরাসোফেরিক অক্সাইড তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখন দেখো তোমার জায়গায় আমি হইলো এই কথাটা ভাবতাম যে এত কাহিনী কেন, আয়রন অক্সিজেনের সাথে ফেরাস অক্সাইড কেন তৈরি করলো না, পানিকে আলাদা করে হাইড্রোজেন, এটা তো বিক্রিয়াটা হইতে পারতো। হ্যাঁ ভাই, হইতে তো পারতো অনেক কিছুই, বাট এটা যদি লিকুইড ওয়াটার হইতো তাহলে এই রিয়াকশন হয়। যদি লিকুইড উত্তপ্ত ওয়াটার মানে লিকুইড ওয়াটার 50 থেকে 60 ডিগ্রি হয় এমন, যদি জলীয় বাষ্পর মতো হয় মানে স্টিম হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের বয়েলড হয়, তাহলে 50-60 রেঞ্জে হলে এটা হয়, 100 ডিগ্রি হলে আবার ফেরাসোফেরিক অক্সাইড হয়। এই যে এই জিনিসটা তোমার আগে থেকে মুখস্থ থাকতেই হবে, নাহলে তুমি অঙ্ক করতেই পারবে না, অঙ্কের সমতা মিলবে না, অঙ্ক হবে না। সো আমি বললাম না, এটা হচ্ছে একদম ভোগাস একটা ক্যাটাগরি, আমি সবসময় এটার জন্য লাস্টে পড়াই। ঠিক আছে, তোমার যতগুলা মানে হয়তো বা বইতে আছে ওগুলোই পড়ো আপাতত, কারণ তোমাকে ওরা বিক্রিয়া লিখে দিবে না, সো এটা কোনো মানে নেই আসলে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমরা দেখতে পারলাম এটা তারা বলছে কি পরিমাণ আয়রন প্রয়োজন। সো অঙ্ক আমরা করব এভাবেই, আমাদের কাজটা হচ্ছে আয়রন, কাজটা হচ্ছে তোমার হাইড্রোজেন নিয়ে। তথ্য কার দেওয়া? হাইড্রোজেনের দেওয়া আছে, আর তথ্য চাওয়া হয়েছে আয়রনের, এই জন্য এদের নিয়ে আমার কোনো কাজ নেই, আমি কেটে দিলাম। সমীকরণ থেকে দেখা যায় আয়রনের মোল সংখ্যা যখন 3 তখন হাইড্রোজেনের মোল সংখ্যা 4, এই কথাটা দেখা যায় না সমীকরণ থেকে? আচ্ছা, আয়রনের বদলে লিখবো W/M, হাইড্রোজেনের বদলে লিখবো W/M। এম জানি, ডব্লিউ জানি, আয়রনের এম জানি, আয়রনের ডব্লিউ বের হয়ে যাবে, আনসার 418.875 গ্রাম। ঠিক আছে, জিনিস করতে মজা, মানে এটার তোমার এই সমাধান করতে মজা, কিন্তু বিক্রিয়া না পারলে কোনো মজা নেই। ঠিক আছে, আচ্ছা, ওকে। সেকেন্ড ম্যাথ, খুবই পপুলার একটা ম্যাথ। 5 গ্রাম পটাশিয়াম পার ক্লোরেট কে বিয়োজিত করে এসটিপি তে কত ml অক্সিজেন পাওয়া যাবে? 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে, ঠিক আছে, সো পটাশিয়াম ক্লোরেট এটার সংকেত কি? KClO3, ক্লোরেট। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা ক্লোরেটের কাজ দেখাই। এটা হচ্ছে ক্লোরেট, আচ্ছা, এটা হচ্ছে ক্লোরাইট। খাতায় লিখে রাখতে পারো কিংবা পরবর্তীতে রেকর্ডিংটা দেখবা। ক্লোরাইট, ClO2 হচ্ছে ক্লোরাইট, ClO এটা হচ্ছে হাইপোক্লোরাইট, একটা ক্লোরিন একটা অক্সিজেন, এটার নাম কি?
হাইপোক্লোরাইট। আর একটা লাস্ট ClO4, এটার নাম পারক্লোরেট। এটার নাম কি? পারক্লোরেট। আমাকে একটা অনার্সের সেকেন্ড ইয়ারে একটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছিল এগুলা, বুঝছো? ইন্টারেরই পড়া, হঠাৎ স্যারের মনে হয়েছে একটু জিজ্ঞাসা করি এগুলা পারে কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, পারক্লোরেট। ওকে, আমরা পড়তেছি ক্লোরেট। ক্লোরেটকে তুমি যদি তাপ দাও, এটা যদিও ইজিলি বোঝা যায়, এরকম একটা যৌগ যাকে তাপ দিলে একটা লবণ তৈরি হবে আর গ্যাসটা বের হয়ে যাবে, দেখে বোঝা যায়। সমতা করব কিভাবে? আচ্ছা, সমতা, অক্সিজেন 3টা, অক্সিজেন 2টা, 2 দিয়ে গুণ করো 6 হবে, এখানে 3 দিয়ে গুণ করো, আর এখানে 2 দিয়ে দাও, সমতা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আমাদেরকে বলছে 5 গ্রামের জন্য। সো আমরা ওই যে মোল সংখ্যা নিয়ে আমাদের কাজ। আমার কাজ হচ্ছে শুধুমাত্র কাকে আর কাকে নিয়ে, ওকে নিয়ে আর অক্সিজেনকে নিয়ে কাজ। তবে অক্সিজেনের কি দিছে? অক্সিজেনের কি ডব্লিউ চাইছে নাকি এমএল চাইছে? এসটিপি তে অক্সিজেনের মোল সংখ্যাটা কিভাবে বের করি? ভি বাই 22.4। সো ডব্লিউ বাই এম সমান সমান হবে কি? ভি বাই 22.4। বাস, ভি বের করে ফেলো, ডব্লিউ আছে, এম আছে। ওকে, প্রথমে তো অবশ্যই এটা করে নিবা, এন অফ পটাশিয়াম ক্লোরেট বাই এন অফ অক্সিজেন ইকুয়াল টু, যখন পটাশিয়াম ক্লোরেটের মোল সংখ্যা 2 তখন অক্সিজেনের মোল সংখ্যা 3। এটা করার পর এখানে বসাবা ডব্লিউ বাই এম, পরের লাইনে এখানে বসাবা ভি বাই 22.4। বাস, তোমার কি বের হয়ে যাবে? ভিটা বের হয়ে যাবে। আচ্ছা, ভিটা তোমার লিটারে বের হবে, যদিও সরি ওরা এমএল এ চাইছে। এমএল এ তাহলে 1370 ml। ঠিক আছে ভাইয়া, আর ভুলে গেছিলাম লিটার থেকে এমএল এর নিতে, 1370 ml। ওকে, আচ্ছা, ওকে। এখন এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ ম্যাথ, এখন আমরা করবো হচ্ছে ডুয়েল স্টেপ ম্যাথ, যদি দুইটা স্টেপে ম্যাথ করতে বলা হয় আর কি। ঠিক আছে, আচ্ছা, ডাবল স্টেপ। একটা স্টেপ থেকে তথ্য নিয়ে সেকেন্ড স্টেপে আমরা আমরা মানে ইয়া করবো, আগাবো আর কি। দেখো, এটা হচ্ছে 150 গ্রাম পটাশিয়াম পারক্লোরেটকে বিয়োজিত করে এসটিপি তে যে অক্সিজেন পাওয়া যায়, এই যে সবসময় মনে রাখবা, যে অক্সিজেন পাওয়া যায়, এটাকে তুমি একটা প্রশ্ন বানাও তো, কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়? এই প্রশ্নের আনসার তুমি আগে বের করে ফেলো। এই যে আমরা বের করছি, আগের অঙ্কের মতোই তো বের করছি, এই যে এই পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, 41.109 লিটার পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তুমি বললা কি কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, এটা তুমি বের করলা। আচ্ছা, ওই একই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করা লাগবে? তাহলে তোমাকে সেকেন্ড প্রশ্নটা তুমি কিন্তু নিজেই সাজাইছো। নিজেই কি সাজাইছো? 41.109 লিটার অক্সিজেন পেতে কি পরিমাণ মার্কিউরিক অক্সাইড লাগবে? তুমি এক অঙ্কের ভিতরে দুইটা অঙ্ক আসলে ক্রিয়েট করে ফেললা। সো দ্বিতীয় ক্ষেত্রে তুমি মার্কিউরিক অক্সাইড লিখবা। এটা মার্কিউরিক অক্সাইড যখন বিয়োজিত হবে, মার্কারি দিবে, পিওর মার্কারি প্লাস অক্সিজেন গ্যাস। অক্সিজেনের স্টেবল স্টেট হচ্ছে O2, এটা অলওয়েজ O2 হবে, হাইড্রোজেন অলওয়েজ H2 হবে, ক্লোরিন অলওয়েজ Cl2 হবে, অ্যান অলওয়েজ N2 হবে। সো এখানে সমতা করে এটা 2, এটা 2। ঠিক আছে। সো এগেইন আমার কাজ হচ্ছে মার্কিউরিক অক্সাইড আর O2 নিয়ে। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দেখা যায় মার্কিউরিক অক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই অক্সিজেনের মোল সংখ্যা, অর্থাৎ যখন মার্কিউরিক অক্সাইড 2 তখন অক্সিজেন 1। ওকে, নাও মার্কিউরিক অক্সাইডের বদলে লিখবো ডব্লিউ বাই এম, অক্সিজেনের বদলে লিখবো ভি বাই 22.4। যদিও অক্সিজেনের ভিটা আমরা আগের পোরশন থেকেই জানি। বাস, শুধু ডব্লিউটা আননোন, ডব্লিউ বের হয়ে যাবে। ডব্লিউ বের হয়ে গেছে 792 গ্রাম। ডব্লিউ কত বের হয়েছে? 792 গ্রাম। সো দুইটা স্টেপের ম্যাথ করলেও আমাদের আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। মার্কিউরিক অক্সাইড Hg2O2 আকারে থাকবে কিনা? মার্কিউরিক তো, মার্কিউরাস বলে নাই তো। HgO, মার্কারি +2, এটা -2, এটাই তো স্থিতিশীল, আর লাগতেছে না তো। মার্কারি +1 হলে তখন ডাবল হইতে চায়, মার্কারি তো আছেই +2, আর কি ডাবল হবে? দরকার নাই তো। ঠিক আছে, ওকে, ওকে, চলো। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আমাদের এই এমসিকিউ তো আসে, আবার রিটেনেও দেয়। সুন্দর একটা প্রশ্ন, দেখো। একটি মহাকাশচারী, সে দৈহিক শক্তি অর্জনের জন্য, সে মানে তোমার যে অ্যাস্ট্রোনট আর কি, সে তোমার গ্লুকোজ নিয়ে যায়। তোমরা জানো অ্যাস্ট্রোনটরা গ্লুকোজের বিস্কুট নিয়ে যায়, তারপরে তোমার হচ্ছে পানির স্বল্পতা পূরণের জন্য আলাদা ট্যাবলেট আছে, এগুলো নিয়ে যায়, আয়রন ট্যাবলেট নিয়ে যায়, অনেক কিছু নিয়ে যায় সাথে করে। So, একজন তোমার মহাকাশচারী দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 50 গ্রাম গ্লুকোজ প্রয়োজন হয়।
প্রতি 1 ঘন্টায় তার কতটুকু গ্লুকোজ লাগে? 50 গ্রাম গ্লুকোজ লাগে। আচ্ছা, তো যদি তাকে মহাকাশে 2 দিন থাকতে হয় তাহলে কত ভরের অক্সিজেন নিয়ে যেতে হবে? তো আমাকে আসলে বোঝা উচিত গ্লুকোজ অক্সিজেনের সাথে, মানে গ্লুকোজ যখন দহন হয়, আমরা যে খাচ্ছি কার্বোহাইড্রেটটা, তারপরে যে নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি, এই কার্বোহাইড্রেটটা আমাদের বডিকে কতক্ষণ পর্যন্ত সাপোর্ট দিতে পারে, তাই না? একটা পর্যায়ে তো ক্ষুধা লেগে যাবে, তাই না? বা একটা পর্যায়ে তো দহন হতে হতে তোমার কার্বোহাইড্রেটটা ভেঙে শেষ হয়ে যাবে। একটা লিমিটেশন তো আছে। সো আমরা রিঅ্যাকশনটা জানি, যে তোমরা জানো শ্বসনের যে বিক্রিয়াটা, এটা আমরা সবাই চিনি। গ্লুকোজ অক্সিজেনের সাথে তোমার কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে, তাই না? আচ্ছা, নরমাল রেসপিরেটরি সিস্টেমের যে রিঅ্যাকশনটা। ওকে, এখন প্রতি ঘন্টায় যদি গ্লুকোজ লাগে 50 গ্রাম, তারা বলছে 2 দিনের জন্য, তাহলে 48 ঘন্টায় লাগবে 2400 গ্রাম। 48 ঘন্টায় কি লাগবে? 2400 গ্রাম। সো অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে, ইকুয়েশনে যখন 1 মোল গ্লুকোজ, অর্থাৎ যখন 180 গ্রাম গ্লুকোজ তোমাকে তুমি খাচ্ছ, তখন এটাকে সম্পূর্ণরূপে তোমার চলে হচ্ছে তোমার দহন করতে লাগে অক্সিজেন লাগে 6 গুণন 32 গ্রাম, 6 মোল লাগে। তাহলে 2400 গ্রামের জন্য অক্সিজেন লাগবে হচ্ছে 2560 গ্রাম। তাহলে তোমাকে 2560 গ্রামের মতো, বা 2.56 কেজি, 2.5 কেজির মতো একটা অক্সিজেন সিলিন্ডার অ্যাট লিস্ট নিয়ে যেতে হবে তোমাকে, তুমি যদি বাঁচতে হয় 2 দিন ওখানে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তো সুন্দর অঙ্ক এগুলো। ওকে, তো অ্যাট লিস্ট কিছু রিঅ্যাকশন, যেমন এই রিঅ্যাকশনটা মনে করো না দিয়ে দিলেও আমরা পারা উচিত, এগুলো মনে করো। কিন্তু বড় বড় বিক্রিয়া, হ্যাঁ, যেমন এই যে তোমাকে একটা রিঅ্যাকশন দেখাই, এই রিঅ্যাকশনটার কোনো মিনিং আছে? এই যে তুমি মনে করো যে এ ধরনের বিক্রিয়া, এগুলা যে এটাই তৈরি হবে, তুমি কি আগে থেকে জানো? এই যে তোমার এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, ও যে তাপে বিয়োজন হলে নাইট্রোজেন গ্যাস তৈরি করে, অক্সিজেন গ্যাস তৈরি করে, আর ওয়াটার তৈরি করে বিস্ফোরণ হলে, এটা কি তুমি জানো? কেন আমি যদি লজিক দিই অ্যামোনিয়াম নাইট্রেট বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, আমার এই লজিক দিলে তো তুমি মাইনা ফেলবা। সো আছে না এরকম কাহিনী কিছু আছে, উল্টাপাল্টা রিয়াকশন, কোনো ইয়া নাই। তোমার এগুলা মানে এগুলা দিয়ে দিল, এগুলা রিয়াকশন না দিয়ে কেন অঙ্ক দিবে স্টুডেন্টদের? আমার লজিক হচ্ছে ওইটা। ঠিক আছে, স্টুডেন্টরা তো বসে নাই রিয়াকশন মুখস্থ করার জন্য, যে কোন তাপমাত্রায় কোন বিক্রিয়া হয়, এটা তো এক্সপেরিমেন্টাল ব্যাপার। ওকে, আরেকটা অঙ্ক আছে, এটা ওই ধরনের হিট একটা অঙ্ক। হিট মানে হচ্ছে এগুলো খুব আসে, মানে আস্তে আস্তে তুমি বিরক্ত হয়ে যাবে, তুমি প্রশ্ন উল্টাবা দেখবে এগুলো আসতেই থাকে প্রশ্নগুলা। ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে চুনা পাথরে, ওকে, চুনা পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেটের সবচেয়ে বড় সোর্সটা হচ্ছে কি? চুনা পাথর। হ্যাঁ, তো চুনা পাথরে তো ক্যালসিয়াম কার্বনেট ছাড়া আরো অন্য কিছু কিছু বালি থাকে, কিছু সিলিকন থাকে, আরো কিছু জিনিস মিক্স থাকে, কিছু মাটি থাকে, কিছু বালি থাকে, আর অ্যাকুরেটলি পাথরটা কিছু থাকে। সো একটা চুনা পাথরের নমুনা নেওয়া হলো, সাপোজ এই লাইমস্টোনটা তোমার ইন্ডিয়া থেকে নিছে, বা আমাদের নেত্রকোনাতেও আছে, বিরিশিরি একটা পাহাড় আছে, পুরোটুকি চুনা পাথরের পাহাড়। সো আমাদের বাংলাদেশের নেত্রকোনাতে খুব সুন্দর একটা জায়গা এটা। তো মনে করো চুনা পাথরে এমন একটা স্যাম্পল থেকে চুনা পাথর নিচ্ছে যেখানে ক্যালসিয়াম কার্বনেট আছে 95%। আচ্ছা, এই চুনা পাথরটাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবানো হইলো। ডুবানো হলে তোমার যদি 160 গ্রাম পরিমাণ চুনা পাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবানো হয়, তাহলে এসটিপি তে কত এমএল কার্বন ডাই অক্সাইড পাবো? ঠিক আছে, তো এই ধরনের কিছু বিক্রিয়া হয়তো বা মানা যায়, এগুলো আমাদের কমন রিয়াকশন। আমি যদি একটু দেখাই, চুনা পাথরের সবাই তো আর বিক্রিয়া করবে না, চুনা পাথরের ক্যালসিয়াম কার্বনেটটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশনে যাবে। এগুলো আমাদের কমন রিয়াকশন 9-10 থেকে দেখতেছি। ক্যালসিয়াম যাবে, ক্যাটায়ন যাবে অ্যানায়নের সাথে, তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। কার্বনেট আর হাইড্রোজেন কি হয়? বাইকার্বনেট, মানে খাবার সোডা। বাইকার্বনেট তো আসলে অ্যাপ্রোচটা কেমন? কার্বন ডাই অক্সাইড আর পানি। বাইকার্বনেট ভাঙা মানে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করা। সো এই কয়েকটা রিঅ্যাকশন, এগুলো আমরা হয়তো বা বুঝি দেখে। ওকে, সমীকরণ থেকে দেখা যাচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যখন রিঅ্যাকশন করে, তখন তারা 22,400 ml কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। কার্বন ডাই অক্সাইড কত দিচ্ছে? 22.4 লিটার বা 22,400 ml দিচ্ছে। আমাকে অঙ্ক এমএল এ চাইছে, আমি অঙ্ক এমএল এ করতেছি। অঙ্ক যদি কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড বা কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বলতো, পরিমাণ বললে অলওয়েজ গ্রাম, আর আয়তন অলওয়েজ বললে অলওয়েজ বলে দিবে তোমাকে, এমএল বা লিটার অলওয়েজ বলে দিবে। কিন্তু এখানে একটা কথা আছে ভাইয়া, চুনা পাথরটার মধ্যে কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম কার্বনেট নাই। তারা 160 গ্রাম চুনা পাথর নিছে। সো আমরা 160 গ্রাম চুনা পাথরে অরিজিনালি ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে এটা কিন্তু বের করা দরকার। সো 95% ক্যালসিয়াম কার্বনেট থাকার অর্থ 100 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান 95 গ্রাম,
আমাকে কাজ করতে বলছে 160 গ্রাম নিয়ে। সো 160 গ্রাম চুনাপাথরের ক্যালসিয়াম কার্বনেট আছে 152 গ্রাম। ঠিক আছে, ওকে। তাহলে সমীকরণ থেকে দেখা যায় 100 গ্রামের জন্য লাগে 22,400 ml, 100 গ্রামের জন্য তৈরি হয় 22,400 ml, 152 গ্রামের জন্য কত ml? 34,048 ml। 34,048 ml। ঠিক আছে। ওকে, আমাদের বিয়ার ল্যাম্বার্ট সূত্রের যে অঙ্ক, এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের অঙ্ক আমরা তোমার হচ্ছে আরো পরে করবো আর কি। নাফিজ, তোমার রেকর্ডিংটা অফ করে দাও।